হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমাদের দার্জিলিংয়ের ট্রিপটা। তো দার্জিলিংয়ের ট্রিপটা নিয়ে আগেই বলি, এটা একদমই সাডেন প্ল্যান। আমার হাজব্যান্ড সেদিন ছিল টিউসডে, আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে মেয়ের গরমের ছুটিতে তো শেষ হয়ে এলো, কোথাও ঘুরতে যাওয়া হলো না। তো গরমের মধ্যে প্রচণ্ড গরম তখন কলকাতায়, এবং গরমের মধ্যে কোথায় যাই তখন আমার ঠিক করলাম যে দার্জিলিং। এবার ওই উইকেন্ডটাই বাকি ছিল, তারপরেই স্কুল খুলে যাবে। তখন আমি এবার ভাবতে পারছিলাম না যে দার্জিলিং এত শর্ট টাইমে কি করে প্ল্যান করব। তখন আমি আমার এক ফ্রেন্ডকে ফোন করলাম, ও দার্জিলিং সম্পর্কে অনেক নলেজ রাখে। তো ওই আমাকে গাড়ির ব্যবস্থা করে দিল, হোটেলের প্রচুর নাম্বারস দিল, কোনো হোটেলেই জায়গা পাচ্ছিলাম না। যাই হোক, যথারীতি হোটেলেও জায়গা পেলাম। এবং যেহেতু একদমই সাডেন ট্রিপ, বেশি অফিসের ছুটিও পাওয়া যাবে না, টিউসডে আমাকে ক্লাসগুলো নিতেই হবে, তাই জন্য ঠিক করা হলো যে না, তাহলে ফ্লাইটেই আসতে হবে। আর বাকিরাও কিন্তু আমার মা বা শুভাশিস তারাও কিন্তু বুধবার থেকে তাদেরকে জয়েন করতেই হবে। সুতরাং এই সমস্ত ভেবেই আমরা ঠিক করলাম যে আমরা ট্রেনে যাব আর ফ্লাইটে আসব। তো ট্রেনে যাওয়ার অভিজ্ঞতা ভয়ানক ছিল, কারণ আমরা যেহেতু তৎকালে টিকিট কাটা হয়েছে এবং এত রাশ ছিল যে তৎকালে আমরা এসিতেই টিকিটটা পাইনি, স্লিপার ক্লাসে গেছিলাম এবং প্রচণ্ড গরম ছিল। বিভৎস গরমের মধ্যে আমরা কোনো রকমভাবে এনজেপি পৌঁছে এখন গাড়িতে করে আমরা চলে যাচ্ছি হচ্ছে ফার্স্টে মিরিক। এনজেপিতে নেমেও বিভৎস গরম আমরা পেয়েছিলাম। তো আমি দাদাকে জিজ্ঞেসই করে ফেললাম, ড্রাইভার দাদাকে, যে দাদা, দার্জিলিংও কি এতটা গরম? তো দাদা হেসে বলল, না না, দার্জিলিংয়ে এতটা গরম নেই। তো দেখতে দেখতেই মন ভরে যাচ্ছিল এই রাস্তাটা দিয়ে মিরিকের পথে যেতে যেতে, চারিদিকে চা বাগান, পাহাড়। আর দেখো, এই প্রথম ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি, মিরিকের টিংলিং ভিউ পয়েন্ট। আর কিছুদিন আগে আমার মা পুরুলিয়া গেছিল, তো সেখানে কোনো জায়গায় নামেনি মায়ের পায়ে ব্যথার জন্য, সবই ওই গাড়িতেই বসেছিল। আমি, শুভাশিস আর আমার মেয়েই গেছিলাম। তো মাকে প্রথমেই বললাম, তুমি নামো, কারণ এখানে সেরকম কিছুই দেখছি না, এখান থেকে দেখা যাবে। তো প্রথমেই আমি মাকে বলেছি, তুমি গাড়ি থেকে নামো, একদম গাড়িতে বসে থাকবে না। তো মা মেয়েকে নিয়ে ওখানে বসে আছে, আর আমরা একটু ছবি টবি তুলছিলাম চারিপাশে। তারপরে এখানে দেখো, একটা ট্রায়াঙ্গেল মতন হয়েছে রাস্তাগুলো জুড়ে জুড়ে। তো এই যে স্পটটা থেকে তুলছি, এখানে দেখলাম একজন পাহাড়ি ড্রেস নিয়ে বসেছিলেন। তো আমার কি মনে হলো, ইচ্ছে হলো যে তাহলে একটুখানি ওদের পোশাক পরে ছবিগুলো তুলি। দেখো, তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম, আমরা যে পাহাড়ি ড্রেসগুলো পরে ফটো তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে মিরিক লেকের দিকে। সত্যি বলতে মিরিক লেক অতটা ভালো লাগেনি। তো এখন আমরা মিরিক লেকের দিকে যাচ্ছি, কিন্তু মিরিক লেকের যেটা একটা পজিটিভ জিনিস ছিল, সেখানে খুব সুন্দর একটা মার্কেট ছিল। তো আমার কিছু জিনিসপত্র কেনার ছিল সবাইকে দেওয়ার জন্য। তো আমি বাচ্চাদের কিছু ভালো জিনিস দেখতে পেয়ে আগেই ওখান থেকে কিনে নিয়েছিলাম। আমাদের না এই পাহাড়ের যে বাড়িগুলো, সেগুলো দেখতে খুব ভালো লাগছিল। এরকম রাস্তার ধারে এরকম ধাপ কেটে কেটে এত সুন্দর সুন্দর বাড়ি তৈরি করেছে। কিছু হোমস্টে ছিল, কিছু নিজস্ব প্রপার্টি ছিল, সবকটাই খুব ভালো লেগেছে। এটা হচ্ছে মিরিক লেক। এখানে আমার আহামরি কিছু লাগেনি ভিউ পয়েন্টটা। তো এরকম, এটা আমার মতামত, তোমাদের অবশ্যই ভালো লাগতে পারে। আর এখানে না একটা ঘোড়ায় চড়ার ব্যবস্থা রয়েছে, তো যারা ঘোড়ায় চড়তে চাও তারা কিন্তু মিরিক লেকে আসতে পারো। আর মিরিক লেকের মার্কেটটা খুব ভালো, যেটা বলছিলাম, এখান থেকেই আমরা প্রথম আমাদের ব্রেকফাস্টটা করলাম, যে সকালবেলায় আমরা ট্রেন থেকে নেমেছিলাম, তো তারপরে আমাদের আর কিছু খাওয়া হয়নি। তো এখানেই মিরিক লেকেই আমরা ব্রেকফাস্টটা করলাম। যার দোকান থেকে আমরা ব্রেকফাস্টটা করলাম, ও বলল যে এখানে একটা কাছাকাছি মনেস্ট্রি আছে, আরও কিছু ঘোরার জায়গা বলছিল। তো আমাদের কাছে অত টাইমও ছিল না, তাই ওখান থেকে বেরিয়ে আমরা আগে নির্ধারিত করার ট্যুরিস্ট স্পটেই গেলাম। এটা হচ্ছে গোপালধারা টি এস্টেট। একদম সুন্দর, নিট অ্যান্ড ক্লিন আর গোল শেপের এই টি গার্ডেনটা। আর দেখো, এই রাস্তা ধরে আমরা টি গার্ডেনের ভেতরে চলে যাচ্ছি, কিন্তু বেশি দূর যেতে পারিনি, কারণ হচ্ছে সামনেই কিছু দোকানপাট বসেছিল এবং সেখানে একটা বাধা ছিল, দড়ি দিয়ে ভেতরে যাওয়া যাচ্ছিল না। তো
আমরা জিজ্ঞেস করলাম যে এর মধ্যে কি আর যাওয়া যায় না, তখন ওনারা বললো হ্যাঁ যাওয়া যেত, কিন্তু এখন বন্ধ আছে, কারণ হচ্ছে সবাই ভেতরে ঢুকে চা পাতা ছিঁড়ে নেয়। তো এই যে সামনে যে ছাতা লাগানো দেখতে পাচ্ছ, এগুলোই হচ্ছে ওই দোকানগুলো, এবং এখানে দার্জিলিং টি, বিভিন্ন ধরনের আচার, সব কিছুই বিক্রি হচ্ছিল। এখান থেকে বেরিয়ে এরপর আমাদের যাওয়ার কথা ছিল সীমানা বর্ডারে। তো দেখো এই জায়গাটা দাদা আমাদেরকে দাঁড় করালেন, এবং এটা হচ্ছে নেপাল, ওপাশটা নেপাল, এপাশটা ইন্ডিয়ায় পড়ে। এখানে আধার কার্ড দেখিয়ে আমরা আমাদের গাড়িটা ছেড়ে নেপালের গাড়ি করে চলে গেছিলাম পরশুনাথ টেম্পলে। তো নিচে হচ্ছে পরশুনাথ মার্কেটটা, আর ওপরে হচ্ছে এই মন্দিরটা। তো আমার মেয়ের না হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, তারপরে বমি বমি পাচ্ছিল আর কি, কিন্তু মন্দিরে ঢোকার পরে ও একদম ঠিক হয়ে গেল। মানে মন্দির থেকে যখন বেরিয়েছে তখন একদম ফ্রেশ, আর মন্দিরে যখন ঢুকেছে, ঢোকার ছবিটা তোমরা দেখতে পেলে কতটা টায়ার্ড ছিল, আর মন্দির থেকে যখন বেরিয়েছে একদম ফ্রেশ হয়ে বেরিয়েছে। তো এখান থেকে আমাদের বলেছিল যে আরও স্পট ঘোরা যায়। তো যেহেতু আমরা আমাদের স্কেডিউলেই চলা পছন্দ করলাম, এবং যেহেতু সাথে বাচ্চা আছে, আমরা আর নেপালে বেশি ঘুরিনি। তো আমরা আবার নেপালে করে গাড়িতে করে ওই সীমানার জায়গাটায় চলে এসেছিলাম, এবং সেখান থেকে আমরা আবার সীমানা বর্ডারের দিকে রওনা হয়েছিলাম। তো তোমাদের কাছে পরশুনাথ টেম্পলের ভিডিওটা শেয়ার করছি, তোমরা দেখো। কি সুন্দর না? এটাই হচ্ছে ওই সীমানাটা। তো এদিকটা হচ্ছে ইন্ডিয়া, এখানেই আমরা আধার কার্ড দেখিয়ে ওপারে নেপালে ঢুকেছিলাম, আর এপাশে আমাদের গাড়িগুলো সব দাঁড়িয়েছিল, ইন্ডিয়ার গাড়িগুলো এপাশেই দাঁড়িয়ে থাকে। এরপর আমরা আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সীমানা বর্ডারের দিকে চলে যাচ্ছি। আর এটা দেখো সীমানা বর্ডারে আমরা পৌঁছে গেছি। এই জায়গাটায় অনেকটা জ্যাম ছিল, তো আমরা নেমেই পড়েছিলাম। লেফট হ্যান্ড সাইডে পুরোটাই হচ্ছে এই সীমানা বর্ডার, এখান থেকে নেপাল আর ইন্ডিয়ার পুরো এরিয়াগুলো দেখা যায়। কিন্তু আমাদের ব্যাড লাক ছিল, এত বেশি কুয়াশা ছিল যে আমরা দেখতে পাইনি স্পষ্ট করে, আর আমার ক্যামেরার কোয়ালিটিও খুব খারাপ ছিল বলে যেটুকুনো বা চোখে দেখা গেছে এখানে ভিডিওতে সেটা ওঠেনি। তো বললামই মেয়ের একদম শরীরটা ঠিক হয়ে গেছিলো, যে বমি বমি ভাবটা পাচ্ছিল সেটাও একদমই চলে গেছিলো। তো এখানে ও আর ওর বাবা অনেক পিকচার তুললো, তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম। তো আমরা যখন প্রথমে দার্জিলিংয়ে এলাম তখন প্রচণ্ড রোদ ছিল, তারপরে হালকা হালকা যখন আমরা নেপালে পৌঁছলাম তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আর এখন দেখো পুরো মেঘে ঢাকা। মানে এত সুন্দর ওয়েদারগুলো চেঞ্জ হচ্ছিল। তো এই রোডটা দেখো অসম লাগছিল আমাদের এই রোডটা দিয়ে যেতে, একদমই মেঘে ঢাকা ছিল। আমি বহু বছর পর দার্জিলিং গেছি, তো ছোটোবেলায় গেছিলাম তখন এই মেঘগুলোর কথা আমার মনে ছিল। এখনও দেখো আমরা এই মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি হচ্ছে লেপচা জগতে। আমরা লেপচা জগৎ পৌঁছে গেছি। এখানে মা বলছিল নামবে না ওই সিঁড়ি, মানে ওপরে ওঠা দেখে। তো আমরা বললাম যে তুমি একটুখানি ভেতরে ঢুকে বসে থাকো, ওপরে উঠতে হবে না, আমরা ওপরে উঠছি। এখানে দেখো বাঁদিকে টিকিট কাউন্টার, এখানে শুভাশিস আর মেয়ে দাঁড়িয়েছে টিকিটটা কাটার জন্য। আর দেখো যত দূর তুমি চাইবে উঠতে পারো। আর এখানে না, যেটা সীমানা বর্ডারে মেঘের জন্য আমরা দেখতে পাইনি, এখানে ওই মেঘের জন্যই এত ভালো লাগছিল। তো চারিদিকে যে সাদাটা, এগুলো হচ্ছে সমস্ত মেঘ, আর এরকমভাবেই বনটা ছিল, মানে আর কি পাইন ফরেস্টটা ছিল। তো আমাদের তো অসাধারণ লেগেছে এই লেপচা জগৎ। তো এখানে যে গাছের যে শিকড়গুলো, ওগুলো দিয়ে
ওগুলোর সাহায্যেই ওপরে ওঠা যাচ্ছিল। আর এখানে দেখো তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করলাম। এরপর আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে। তো আমরা স্টেশনে নেমে তারপরে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে এখন হোটেলের দিকে রওনা দিয়েছি। তো এটা হচ্ছে দার্জিলিং ম্যালের আরেকটা পার্টে। তো আমার ওই ফ্রেন্ডটা বলে দিয়েছিল যে তুই থাকতে হলে এখানেরই এই এরিয়ারই কোনো হোটেলে থাকবি, কারণ এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা তুই পাবি। তো ভীষণ ডিফিকাল্টি হয়েছে এই হোটেলটা ফাইনালি আমরা একটা ঘর পেয়েছিলাম, কারণ প্রচণ্ড রাশ ছিল। সবাই মনে হয় গরমের ছুটিতে দার্জিলিংয়েই ঘুরতে এসেছে। তো দেখো আমরা অবশেষে পৌঁছে গেলাম হোটেল রিট্রিটে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই ক্যাফেটাই হচ্ছে দার্জিলিং ক্যাফে। এর ঠিক নিচেই নিচে নেমে গেলেই হচ্ছে আমাদের হোটেলটা পড়বে। তো আমি যে ভদ্রলোকের সাথে কথা বলেছিলাম সেই ভদ্রলোক এখানে নেই, উনি কলকাতা অফিস থেকেই পুরোটা দেখাশোনা করে। তো এটা হচ্ছে আমাদের রুমটা। আমরা ফ্রেশ হয়ে এই ভিডিওটা যখন শ্যুট করছি তখন পুরো ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে বিকেলবেলা হয়ে গেছে এবং আমরা আবার বেরোবো ম্যালের দিকে, তখন এই ভিডিওটা আমি শ্যুট করেছি। তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি বিকেলবেলা বেরোবো বলে। আর এই টাচ আয়নাটা বসে বসে আমি অন অফ করছিলাম, লাইটটা আমার মেয়ে করছিল। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তো এই মুহূর্ত অবধি আমি জানি না যে কোন দিকে কাঞ্চনজঙ্ঘাটা পড়বে, আর একটু ভয়ই লাগছিল যে পথে বৃষ্টি হচ্ছিল, এত কুয়াশা, আদৌ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কি না। তো হোটেলের কিন্তু সব স্টাফেরাই বলেছে প্রত্যেক দিনই দেখা যাচ্ছে, আপনি দেখতে পাবেন। তো এটা দেখো সিঁড়িটা দিয়ে উঠে এসেছি আমরা ওপরে। এবার আমরা আরও ওপরে যাব। আর তারপরে আমরা ওপরে জাস্ট হচ্ছে দার্জিলিং ক্যাফেটা, আর তার ওপরই একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে সবাই কিন্তু বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। তো চলো এখন আমরা ওপরের দিকে উঠি। এই জায়গাটাও খুব সুন্দর, এখান থেকেও কিন্তু তুমি সূর্যোদয় সূর্যাস্ত সবই দেখতে পাবে দার্জিলিং ক্যাফেতে বসে। আর যেহেতু আমরা হোটেলে ছিলাম তো তুমি এখানে সারাক্ষণই বসতে পারবে, কিন্তু বাইরে কাস্টমারদের জন্য সন্ধ্যে 7টার পরে ওরা আর অ্যালাউ করে না। আর এটা হচ্ছে যে ভিউ পয়েন্টটা তোমাদেরকে বলছিলাম, ঠিক হোটেলের ওপরে, মানে দার্জিলিং ক্যাফেরও ওপরে এই ভিউ পয়েন্টটা। এখান থেকেও তোমরা দেখতে পাবে। নেক্সট ডে আমরা হোটেলের রুম থেকে, দার্জিলিং ক্যাফে থেকে আর এই জায়গাটা থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম। আর এখন আমরা ম্যালের দিকে যাচ্ছি। ম্যালের দিকে যাওয়ার আমাদের হোটেল থেকে দুটো রাস্তা আছে, এটা পেছন দিক দিয়ে যাচ্ছি আমরা। তো দেখতে পেলে রাস্তার পাশে একটা ছোট্ট মন্দির ছিল, ওখানে মেয়ে আর মা গিয়ে ওই ঘন্টা বাজাচ্ছিল। আর এটা হচ্ছে শিব মন্দির। মা এখানে উঠতে পারলো না, মা নিচেই দাঁড়িয়ে আছে, আমি শুভাশিস আর মেয়ে উঠলাম। মানে প্রচুর সিঁড়ি, প্রচুর সিঁড়ি। তো এখানে দেখো বিভিন্ন শিবলিঙ্গ আছে, বিভিন্ন জায়গার শিবলিঙ্গ আছে। মন্দিরটা অনেক বড় আর অনেক সুন্দর। আমাকে সম্পূর্ণ বলে দিয়েছিল এই মন্দিরটা অবশ্যই যাবি। তো মানে সিঁড়ি আর শেষ হচ্ছে না, ওপরে আমরা উঠেই যাচ্ছি। তো দেখো এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সাথে মন্দিরে কিছু ছবি শেয়ার করলাম। তো মন্দিরে কিন্তু অনেকগুলো সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয় এবং অনেকে কিন্তু ফিরে চলে যাচ্ছিল মাঝ রাস্তা থেকে, তারা আর উঠতে পারছিল না। এদিকে
এরপর আমরা চলে এসেছি দার্জিলিং ম্যালের চৌরাস্তায়। এখানে প্রত্যেক দিনই কোনো না কোনো অনুষ্ঠান হয়, আজও সেরকম অনুষ্ঠান হচ্ছে, আর ভিড়টা দেখতেই পাচ্ছ। আর এখানেই আমরা একটা ক্যাফেতে ঢুকেছি খাবো বলে, কারণ সারাদিন সেরকম কিছু কিন্তু ভালোভাবে খাওয়া হয়নি। ওই বিভিন্ন দোকানের মিরিক লেকে ব্রেকফাস্ট করেছিলাম, তবে বিভিন্ন দোকান থেকে খুচখাচ জিনিস কিনেই খেয়েছি। আর এখানে অ্যাজ ইউজুয়াল গান চলছে, আর সৌরিনী ডান্স করতে আরম্ভ করে দিয়েছে। এরপরে এখান থেকে বেরিয়ে আমরা ম্যালে কেনাকাটা করলাম, এবং কেনাকাটা করতে করতে সন্ধেই হয়ে গেছিলো। তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আমরা সবাই বাড়িতে চলে গেলাম। তারপরে ঠিক হলো যে মা আর মেয়ে হোটেলেই থাকবে, এবং হোটেল থেকে ডাল ভাত আলু ভাজা অর্ডার করে ওরা ওদের ডিনারটা করলো। আর আমি আর শুভাশিস আবার বেরিয়েছিলাম গ্লিনারিজে খেতে, এবং প্রচণ্ড ভিড় ছিল, রীতিমতো আবার লাইনে দাঁড়াতে হয়েছিল গ্লিনারিজে ঢোকার জন্য। আর ততক্ষণে আমার টুকটাক যেটুকুন কেনাকাটা বাকি ছিল সেটুকুন আমি সেরে ফেলছিলাম। গ্লিনারিজে যখন আসছি, এটা গ্লিনারিজের ভিডিও, যখন আমরা আসছি তখন ম্যালে আরেকটা সাইড দিয়ে আমরা এসেছি, ব্যাক সাইড দিয়ে আর আসিনি, কারণ বেশ লোকজন কিন্তু তখন কম হতে শুরু করে দিয়েছে। আর এটা দেখো, এখানে যে ছেলেটি গান গাইছে সে বিকেলবেলাতে চৌরাস্তাতেও গান গাইছিল, খুব ভালো গলা। ব্যাস ডিনার করে বেরিয়ে এবার আমরা হোটেলের দিকে চলে যাব। আর খবর নিয়েছি মাম্মামও ঘুমিয়ে পড়েছে ডিনার করে। আর যখন আমরা ফিরছি না তখন রাস্তায় একদমই লোকজন গাড়ি ঘোড়া কিছু ছিল না, একদমই শুনশান ছিল। এবং এই যে রাস্তাতে দিয়ে আমরা ফিরছি একদম ম্যালের ফ্রন্ট সাইড দিয়ে, সেখানে কিন্তু অনেক গাড়ি ঘোড়া দিনের বেলায় ছিল, এখন দেখো পুরোটাই নিস্তব্ধ। আর তোমরা জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্টস করে জানাবে। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এখানেই আমি ডে 1-এর ভিডিওটা শেষ করব। সেকেন্ড ডে আমরা দার্জিলিংয়ে কী করলাম সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। চলো টাটা, বাই বাই।